আজ আমি তোমাদের একটা নতুন জিনিস শেখাবো। আমরা এই পাটিগণিত বীজগণিত করি, তো করতে করতে বোর হয়ে গেছে, ভালো লাগছে না, তাই আমরা এরকম অঙ্কের আর একটা বিশেষ ভাগ শিখব, হচ্ছে ত্রিকোণমিতি। কেন এই ভাগটা এলো, আমরা যখন ধরো এই রেল লাইনের একদম ওভারব্রিজে দাঁড়িয়ে থাকি, ট্রেনটা আমাদের নিচ দিয়ে চলে যায়, কত দূর যাচ্ছে, যখন যাচ্ছে কত দূর গেল, বা ট্রেনটা আমার কাছ থেকে কত ডিগ্রি কোণে আছে, বা ট্রেনটা যেখানে আছে সেখান থেকে আমার ওভারব্রিজের দূরত্ব কত, এগুলো আমরা কোনো স্কেল দিয়েই মাপতে পারবো না, বা কোনো কম্পাস দিয়ে বা কোনো চাঁদা দিয়ে কোণ পরিমাপ করতে পারবো না, দূরত্ব নির্ণয় করতে পারবো না। এইসব বৃহৎ ক্ষেত্রে ধরো ঘুড়ি ওড়াচ্ছি, ঘুড়িটা আমার থেকে কতটা দূরে আছে, বা তুমি নদীর এপারে বসে আছো, ওই পারে তোমার বন্ধু বসে আছে, তোমার আর বন্ধুর মধ্যে দূরত্ব কত, সেটাকে আমি ধরো গঙ্গার এপারে আমি তোমার এক বন্ধু বসে আছে, ওই পারে তুমি বসে আছো, তাহলে তোমার থেকে তোমার বন্ধুর দূরত্ব কত, সেটা কি করে পরিমাপ করবে? এইসবের ক্ষেত্রে, এই বৃহৎ ক্ষেত্রে যে গণিতের যে শাখাটা ব্যবহার করা হয়, সেইটাকে আমরা বলবো ত্রিকোণমিতি। কেন ত্রিকোণমিতি? দেখো, কথার মধ্যে আছে ত্রিকোণ, এই ত্রিকোণমিতিটা এসছে গুণ মেট্রন। ত্রি মানে কি? তিন। গুণ মানে কি? কোণ। মেট্রন মানে পরিমাপ। তার মানে তিনটে কোণ বিশিষ্ট একটা জ্যামিতিক চিত্রে, তিনটে কোণ বিশিষ্ট একটা জ্যামিতিক চিত্র, সেইখান থেকে আমরা কিভাবে এই বিশাল বৃহৎ ক্ষেত্রে পরিমাপ করব এবং ত্রিকোণমিতিকে কাজে লাগাবো, সেই জন্যই এই শাখাটার উদ্ভব। ত্রিকোণ বিশিষ্ট যে জ্যামিতিক চিত্র, সেটা আমরা জানি কি? ত্রিভুজ। এই ক্ষেত্রে একটা বিশেষ ত্রিভুজ তো অনেক রকমের আছে, এই ক্ষেত্রে একটা বিশেষ ত্রিভুজ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেন? কারণ তুমি যখন এটা ধরো ওভারব্রিজ, এখানটা দাঁড়িয়ে আছো, ট্রেনটা চলে যাচ্ছে এইভাবে, এই ধরো ট্রেনটা এইভাবে যাচ্ছে, এইখানে আছে, তাহলে তোমার থেকে ট্রেনের উপর যে লম্বটা টানছি, সেটা কি? এই যে তোমার থেকে তো ট্রেনের যে দূরত্ব, সেটা লম্ব, তো ট্রেন এখানে, তাহলে ট্রেনকে যোগ করলাম, তাহলে তোমার থেকে ট্রেনের দূরত্ব, এই যে এই সরলরেখাটা, তাহলে এটা কিরকম জ্যামিতিক চিত্রের উদ্ভব হলো? কেমন ত্রিভুজ না? কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাই ত্রিকোণমিতিতে আমরা সবসময় সমকোণী ত্রিভুজকে কাজে লাগিয়ে পরিমাপ পদ্ধতি করি, পরিমাপ করি, সমকোণী ত্রিভুজকে কাজে লাগে। এবং সমকোণী ত্রিভুজের আমাদের একটা তথ্য আমরা জানা তথ্য আছে, যে সমকোণী ত্রিভুজের একটা কোণ সবসময় 90 ডিগ্রি। তাহলে একটা কোণকে আমরা যদি নির্ণয় করতে পারি, তাহলে বাকি আর একটা কোণ কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। মানে এটা যদি একটা মান হয়, ধরো কিছু একটা হলো, ধরো 30 ডিগ্রি, তাহলে আমরা এটা অবশ্যই জানবো, এইটা 90, তাহলে বাকি থাকছে 90 থেকে 30 বিয়োগ 2, কতই হলো? 60।
তাহলে সহজ পদ্ধতিতেই তোমার থেকে ট্রেনের দূরত্ব কত, বা তুমি ট্রেনের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছো, বা ট্রেন তোমার সাথে কত ডিগ্রি কোণ করে আছে, সেগুলো সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারব। এক্ষেত্রে যে কোণ, সেই কোণটা কি করে সৃষ্টি হয়, আগে আমাদের যে কোণ নিয়ে কাজ করব সেই কোণের উৎপত্তিটা কোথায়। আমরা খুব ছোট্টবেলায় পড়েছিলাম, ক্লাস 6 বা 5 টাইপও হবে, যে দুটো রশ্মি একটা বিন্দুতে মিলিত হলে যেটা সৃষ্টি করে সেটাকে বলবো কোণ। তাহলে এই যে রশ্মিটা মানে কি দেখাচ্ছে, রশ্মিটা একটা দিক নির্ণয় করছে, যে রশ্মিটা এই একটা নাম দাও ও, এটা একটা নাম দাও পি, এটা একটা নাম দাও কিউ। তাহলে ও এ রশ্মি মানে রশ্মিটা ও থেকে শুরু হয়ে পি এর দিকে গেছে, ওটা ও থেকে শুরু হয়ে কিউ এর দিকে গেছে, তার মানে রশ্মিটা যাচ্ছে কি করে, এইদিকে এরকম করে যাচ্ছে। তো তাহলে আমি যদি এখন একটা কোণ লিখি পি ও কিউ, তাহলে তোমরা ঝট করে কোথা থেকে শুরু করবা, পি ও কিউ, তার মানে এই কোণটা। এটা কি ধরনের কোণ, অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্ম কোণ। এবার যদি বলি পি ও পি সরি কিউ ও পি, তাহলে কি হবে, কিউ ও পি না, কেন হবে না, কারণ রশ্মিটা তো এই দিকে যাচ্ছে, দেখো রশ্মিটার দিকটা কি, দিক নির্ণয়টা কি, এই দিকে যাচ্ছে, তাহলে তখন কিউ ও পি এইভাবে ঘুরে আসছে, তাহলে এই কোণটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। তোমরা পড়েছো 270 এর বেশি এবং 270 এর বেশি, ভুল বললাম, 180 এর বেশি এবং 360 এর কম, যে মানে 270 এর মধ্যে 270, ওইটাকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। পড়েছিলাম আমরা কোন উপপাদ্য বলতো, সেই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওটার ক্ষেত্রে পড়েছিলাম যে 180 বা 270 এর যে বেশি কোণটা, সেই কোণটাকে কি বলবো, যেটা 360 এর কম কিন্তু 180 270 এর বেশি, সেটাকে কি বলবো, প্রবৃদ্ধ কোণ। তাহলে আমাদের দেখো একটা দিক পড়ছে, এই যে এই কোণগুলো মানে দিক বিশিষ্ট কোণগুলোকে আমরা বলছি জ্যামিতিক কোণ। কি কোণ বলবো, জ্যামিতিক কোণ, যেটা একটা নির্দিষ্ট দিককে মানে পরিমাপ করছে, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, সেটাকে বলবো জ্যামিতিক কোণ। এবারে এই জ্যামিতিক কোণগুলো কি হচ্ছে, জ্যামিতিক যে কোণ সেটাকে পরিমাপ করতে গেলে অবশ্যই দিকটা প্রয়োজন হচ্ছে, যে মানে কোন দিকে যাচ্ছে। তাহলে একটা রশ্মি ওপি রশ্মি যদি এই দিকে যায়, দিয়ে এরকম ভাবে ও কিউতে, আবার আরেক জায়গায় যদি ওপি রশ্মিটা এই দিকে আসে, আসতেই পারে, তাহলেও কি আমি একই বলবো, এর মাপ আর এর পরিমাপ কি একই বলবো না, কারণ হচ্ছে জ্যামিতিক কোণে দেখো বললাম দিকটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, দিক হলে পরিমাপ কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এই যে দুটো দিক এসছে সেটা কার সাপেক্ষে এসছে, আমরা ঘড়িতে গেছি
ঘড়ির একটা যে সেকেন্ডের কাঁটাটা আছে, সেই সেকেন্ডের কাঁটাটা আমরা লম্বা ঘড়ির কাঁটাটা টিক 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 করে আসছে, যে কোন দিকে ঘুরছে, কোন দিকে ঘুরছে, এই দিকে। তাহলে রশ্মিটা যখন ঘড়ির কাঁটার দিকে যাবে, মানে এইটা, তখন সেটাকে বলবো ঋণাত্মক। কেন ঋণাত্মক বলবো? কারণ আমরা এতদিন পর্যন্ত যখন কোনো কোণ আঁকতাম তখন কি করতাম, একটা সরলরেখা টানতাম, চাঁদাটাকে এখানটা বসাতাম, দিয়ে দেখতাম কোথায় কোণ হয়েছে, এইভাবে টেনে নিতাম, দিয়ে যত ডিগ্রি হয়েছে তত ডিগ্রি, ধরো 30 ডিগ্রি আঁকছি, এখানটা লিখে দিতাম 30। তা 30-এর আগে তাহলে আমরা যাচ্ছি কিভাবে, এই দিকে। তাহলে আমরা এটা ধরেই নিয়েছি ধনাত্মক দিক, এটা ধনাত্মক দিক। তাহলে এর বিপরীতে যখন এসছি, এটাকে কি দিক বলবো, ঋণাত্মক দিক। তাহলে এখান থেকে একটা বলতে পারি যে ঘড়ির কাঁটার যদি দিকে যায়, দিকে, তাহলে ঋণাত্মক দিক, আর ঘড়ির কাঁটার যদি বিপরীতে যায় তাহলে কোণের ক্ষেত্রে কি দিক, ধনাত্মক। আর ঘড়ির কাঁটার দিকে গেলে ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীতে গেলে ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে গেলে ঋণাত্মক। ক্লিয়ার? তাহলে এখানে যে কোণটা তৈরি হবে, এখানে যে কোণটা তৈরি হবে সেটা কি কোণ, -30 ডিগ্রি। এইবার এটা তো জ্যামিতিক কোণ, পরিমাপ করতে পারছি, একটা দিক আছে নিশ্চয়। তাহলে এই জ্যামিতিক কোণ কি কোনো সময় 360-এর বেশি হতে পারে? 360, তার মানে এই যে এখানে ছিল, এখানে ধরো, আচ্ছা আমি এখানে একটা বলি যে কোন পরিমাপ বিশেষ কিছুগুলো রাশি দিয়ে করা হয়, মানে ভ্যারিয়েবল আমরা যাকে বলি, কোণের ভ্যারিয়েবল। আমরা এতদিন ধরো কোনো টাকা পয়সা, দিন, সময়, গাড়ি বাড়ি, মানে যা ছিল, এই যে যত কিছু পাটিগণিত থেকে আমরা যে ধরে নিয়ে যে অঙ্কগুলো করতাম, মানে অ্যালজেব্রা, বীজগণিতে, সেই বীজগাণিতিক ক্ষেত্রে যে চলরাশি, সেই চলরাশিকে আমরা এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর, এস, টি এসব ধরতাম। এই কোণের ক্ষেত্রে এবার আমরা কতগুলো নতুন রাশিকে ইন্ট্রোডিউস করব। এই গোল করে পেটটা কেটে দেবো, এটাকে বলা হয় থিটা। গোল করে লম্বালম্বি পেট কেটে দেবো, ফাই। এইরকম ভাবে ইনফিনিটিভের মতো লিখবো, আলফা। একটু বেঁকা করে এরকম করে লিখবো, ঠেকাবো না, বিটা। এই পেঁচিয়ে এরকম করে তুলে দেবো, গামা। অনেক আছে, এগুলো হচ্ছে জেনারেল। আমরা যেমন এক্স ওয়াই জেড এমনি ধরি, সাধারণ ক্ষেত্রে এবি থেকে আমরা বেশি দেখবা, বীজগণিতের ক্ষেত্রে এক্স ওয়াই জেড বেশি ধরি। সেই রকম এই ক্ষেত্রে থিটা, ফাই, আলফা, বিটা, গামা জেনারেলি ধরা হয়। তাহলে আমরা কোনকে কি ধরছি, এইটাকে ধনাত্মক থিটা ধরছি, তাহলে এটা অবশ্যই ঋণাত্মক থিটা। আরবিটারি থিটার মান যা খুশি হতে পারে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4, 5, 6। এইবার থিটা কি করলো, থিটা ছিল দিয়ে আবার 360 ডিগ্রি ঘুরে চলে গেল। 360 মানে তো পুরো বৃত্ত, তাহলে 360 ঘুরে আবার এখানে চলে আসছে। আবার আমি ঘুরতে পারি, তাহলে এটাকে কি করে লিখবো, 360 প্লাস থিটা। যদি আমার আবার ঘুরতে ইচ্ছা করলো, আবার ঘুরে চলে গেল, তাহলে 360 প্লাস 360 প্লাস থিটা।
কবার 360 আছে দেখো, দুবার, তাহলে 2 × 360 ডিগ্রি প্লাস থিটা। এবার যদি আমি 3 বার ঘুরে আসি তাহলে কি লিখবো, 3 × 360 ডিগ্রি প্লাস থিটা। এইভাবে যদি আমি n বার ঘুরি তাহলে কি লিখবো, n × 360 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখান থেকে আমি কি শিখলাম, যে কোন কোণ, ধরো একটা বড় কোণ দিলাম, ধরো একটা বড় দিলাম 1100 ডিগ্রি কোণ। তাহলে একে আমরা ছোট্ট করে ভাঙবো কি করে? আমরা দেখতে পাচ্ছি এই যে থিটাটা, যে থিটাটা নিচে সেটা কিন্তু সবসময় সূক্ষ্মকোণ, ঠিক আছে? দেখো, তাহলে এটা আমরা 360 এর গুণিতক আকারে ভাঙবো। 360 মানে করো 36 এর ঘরে নামতে পারো, 36 একে 34, 36 দুগুণে কত, 72, 3 34 10, 110, 180, 1080, 1080। তাহলে 1100 থেকে 1080 বিয়োগ দাও, কত হচ্ছে, 20। তাহলে এটাকে কত হিসেবে লেখা যাচ্ছে, 1003 360 প্লাস অফ মাইনাস 300। কেন প্লাস অফ মাইনাস লিখলাম, মানে আকারটা হিসেবে লিখলাম। তাহলে মাইনাস 320, তার মানে এটা কি কোণ এসছে, ঋণাত্মক ভাবে এসছি, এসে আমি দুবার ধনাত্মক ভাবে ঘুরে গেছি। দেখো এই কোণটা কি করে এলাম, মুছি, তার মানে আমি এরকম এলাম। এই যে প্রথমে তো আমি ছোট কোণটা 20 ডিগ্রি এইদিকে এসছি, 20 এসছি, দিয়ে কত হয়েছে, প্লাস 3 বার ঘুরছি। তার মানে এখান থেকে আমি আবার 1 2 3, আর আমি যদি এইভাবে এসে আবার এইভাবেই ঘুরতাম, এইরকম ভাবে ঘুরতাম ঘড়ির কাঁটার দিকে, তাহলে পুরো ঘুরে যদি আবার এখানে আসতাম তাহলে কত হতো, মাইনাস 360 মাইনাস 20, তাহলে হতো মাইনাস অফ 360 প্লাস 20। তার মানে বুঝতে পারছি এখানে যেহেতু কিছু প্লাস সাইন আছে, তার মানে প্লাস সাইন মানে আমার পজিটিভ দিকটা, মানে আমি যদি কোনো কোণ কিভাবে উৎপন্ন হচ্ছে সুন্দর একটা কনসেপ্ট পেয়ে যাব। তাকে আগে ভাঙবো, ভেঙে দেখবো কার আকারে ভাঙবো, 360 এর গুণিতক আকারে। 360 এর গুণিতক আকারে ভেঙে একটা সূক্ষ্ম কোণ আকারে ভেঙে দেখবো সেটা কি হিসাবে আসছে, মাইনাস আসছে। তার মানে আমরা ঋণাত্মক দিকে প্রথমে গেছি, তারপরে আবার ধনাত্মক দিকে গেছি। কিন্তু আমরা যদি ধনাত্মক দিকে না গিয়ে যদি আবার ঋণাত্মক দিকে যেতাম তাহলে এইরকম কোণ সৃষ্টি হতো। আমি যদি আবার দুবার ঘুরতাম, এইভাবে ঘুরে এসে আবার দুবার আরেকবার ঘুরতাম, তাহলে এখানে হতো মাইনাস 2 × 360 ডিগ্রি প্লাস। কি মজার না? তাহলে এখানে এত কিছু বোঝাচ্ছি, তোমাদের এত কিচ্ছু নেই এখন, ক্লাস 10 এ কিচ্ছু নেই, এখন শুধু সূক্ষ্মকোণ নিয়ে কাজ আছে 90 ডিগ্রি। তোমাদের এটা বলার জন্যই মানে জাস্ট বলছি এই কারণে যে জ্যামিতিক কোণ আমরা যেটা বলেছি যে আমরা একটা দিক দিয়ে ঘুরছি, জ্যামিতিক কোণ কিন্তু শুধু 0 থেকে 360 এর মধ্যে, মানে পরিমাপযোগ্য, ওর বেশি জ্যামিতিক কোণ পরিমাপ করা যায় না। কারণ আমি তো তোমাকে দেখালাম যে আমি যদি ঘুরে আবার চলে আসছি তো আমি সেই জায়গাতেই তো চলে আসছি, ঠিক আছে? তাহলে ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু
সমস্ত পরিমাপ করা যায়, 360-এর বেশিও পরিমাপ করা যায়, 0-রও কম পরিমাপ করা যায়। কিন্তু জ্যামিতিক কোণ আমরা এতদিন ধরে যেগুলো পরিমাপ করে এসেছি সেগুলো কিন্তু 0 থেকে 360-এর বেশি পরিমাপ করা যায় না। ক্লিয়ার? আমরা এতদিন পর্যন্ত কিন্তু যেগুলো পরিমাপ করেছি সেগুলো জ্যামিতিক কোণ পড়েছি না, জ্যামিতিক কোণ প্রথমে পড়েছি ছোটবেলাতে, জ্যামিতিক কোণ যেগুলো পরিমাপযোগ্য, ধনাত্মক পরিমাপযোগ্য 0 থেকে 360। কিন্তু আমরা এখন শিখলাম যে 0 থেকে শুধু পরিমাপ করা যায় না, দিক পরিবর্তনের মাধ্যমে 0-র নিচেও পরিমাপ করা যায় এবং 360-এর ওপরেও পরিমাপ করা যায়। ঠিক আছে? এখন শুধু তোমরা আমাদের ত্রিকোণমিতিতে পরিমাপ করবে ওই জ্যামিতিক দিয়েই, মানে জ্যামিতিক কি আরো ছোট দিয়ে করবে, শুধু সূক্ষ্মকোণ দিয়েই পরিমাপ করবে। এগুলো জাস্ট পড়ার জন্য, একটু জেনে রাখার জন্য, যাতে ভবিষ্যতে সুবিধা হয়। তোমাদের দেখবে প্রথম দিকের পেজেই আছে, আমি একটু বলে দিই। বইটা খোলো, বইয়ে দেখো 268 পেজের নিচের দিকে জ্যামিতিক কোণ কাকে বলে। জ্যামিতিক কোণের ক্ষেত্রে দিক ছাড়া কোণের পরিমাপই মূল বিচার্য বিষয়, মানে বিচার করার বিষয়। তারপরে আছে দেখো এই ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ কাকে বলে, মানে বিভিন্ন এই যে রশ্মিগুলো যেন একটা কোণ উৎপন্ন করছে, এগুলোকে বলবো হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এই যে নীল দিয়ে লেখা আছে দেখো 269 পেজে। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ঘূর্ণায়মান রশ্মি দিক এবং তার ফলে সৃষ্ট কোণের পরিমাপ উভয়ই বিচারযোগ্য। ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে উৎপন্ন কোণটিকে রীতি অনুসারে ধনাত্মক এবং ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটাকে ঋণাত্মক কোণ সৃষ্টি হয়েছে বলা হয়। এটুকু পড়বে, রিডিং পড়বে, একটু দেখবে ভালো লাগবে। তারপরে দেখো জাস্ট এই যে 270 পেজের এই ছকটা, এই মানে জ্যামিতিক কোণের সর্বনিম্ন ও সর্বাধিক কোণের পরিমাপ হচ্ছে 0 ডিগ্রি ও 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতিক কোণের পরিমাপ হচ্ছে 0 থেকে 360 ছাড়াও 0 ডিগ্রির কম যে কোনো এবং 360-এর বেশি যে কোনো। তাহলে এটা আমাদের একটা কনসেপ্ট তৈরি করলাম। এবারে ত্রিকোণমিতিক পরিমাপ করা হয় কিভাবে, আপাতত তোমরা কিভাবে কি কি পদ্ধতিতে পরিমাপ করবে। তাহলে আমি এই পদ্ধতির পরিমাপটা নেক্সট ভিডিওতে দিচ্ছি, ঠিক আছে?